জানো? বলো, আমি বলছি এর আগে। What do you mean by pharmacotherapy? What do you mean by chemotherapy? Pharmacotherapy আর chemotherapy-র মধ্যে, হ্যাঁ বলো। Chemotherapy is the administration of chemotherapeutic agent to inhibit the growth of microorganism and the life of the শুধু গ্রোথ ma'am, it is non-toxic to the host cell. আরে সোজা কথায় বলো না, অ্যান্টিবায়োটিক যেগুলো হইতে পারে, তারপরে অ্যান্টিভাইরাল হইতে পারে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, মানে এগুলো সবগুলো অ্যান্টিভাইরাস, অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহেলমিনথিক্স, এগুলি সবই হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে তোমার মানে মাইক্রো অর্গানিজম যেগুলো বা গুলো, ওগুলিকে কিলও করতে পারে অথবা তার গ্রোথটা রিটার্ডেশন করছে, এগুলো হচ্ছে কেমোথেরাপিউটিক এজেন্টস। আর হইতেছে যে অলসো ইনক্লুড আ ড্রাগ ডিস্ট্রয় দ্য ক্যান্সার সেল, ক্যান্সার সেলকে যে ডিস্ট্রয় করে সেই ড্রাগগুলি তো কেমোথেরাপিউটিক এজেন্টস, ঠিক আছে? ওটাকে বলা হয় ক্যান্সার কেমোথেরাপি। উইদাউট ক্যান্সার কেমোথেরাপি ছাড়া বাকি যেগুলো তোমার মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাল, those which use for the to removal of the bacteria, virus, protozoa, fungi, helminths, they do not harm to the host cell. হ্যাঁ, কিন্তু ক্যান্সার সেলের কিন্তু আবার হোস্ট সেলের ক্ষতিও করে, ওটার মধ্যে আবার কিছুটা আবার টক্সিসিটি একটু বেশি আর কি, যেটা হ্যাঁ এগুলো সাইটোটক্সিকটা, তো যেগুলো এগুলো হচ্ছে দিস আর কেমোথেরাপিউটিক এজেন্টস। বাট হোয়াট ইউ মিন বাই ফার্মাকোথেরাপি, এই কোশ্চেনটা কিন্তু আমি জিজ্ঞাসা করি। It is one of my favorite question. What do you mean by pharmacotherapy? Pharmacotherapy means drug treatment. It is the drug. It is the manipulation of the body's physiological system by the drug. মানে ড্রাগ দিয়ে যখন বডির ফিজিওলজিক্যাল সিস্টেমকে ম্যানিপুলেট করা হয়, দ্যাট ইজ ফার্মাকোথেরাপি। দ্যাট ইজ ফার্মাকোথেরাপি। যেমন হচ্ছে কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ, অ্যান্টি মানে তোমার হচ্ছে গিয়ে ইয়েগুলো যেগুলো আছে, হ্যাঁ, দিজ আর অল ফার্মাকোথেরাপি। এগুলো অ্যান্টি অ্যাঞ্জাইনাল, অ্যান্টি প্লেটলেট, অ্যান্টি কোয়াগুলেন্টস, দিজ আর অল ম্যাম নরমাল ফিজিওলজিক্যাল বলবো নাকি সাথে প্যাথোলজিক্যাল কথাটাও বলবো? ফিজিওলজিক্যাল প্যাথোলজি, এইটা প্যাথোলজিক্যালের মধ্যে তো তোমার বেশিরভাগই সাধারণত বলা হয় যে নরমাল ফিজিওলজিক্যাল যে ফাংশনটাকে, সেটাকে মানে প্যাথোলজি না, এটা ফিজিওলজিক্যাল ফাংশনটাকে বডি যেটা সেটাকে ম্যানিপুলেট করে। এখন তোমার প্যাথোলজিক্যাল কন্ডিশনে যেমন হার্ট ফেলিউরের মধ্যে হয় না প্যাথোলজিক্যাল কোনো ব্যাপার স্যাপার হয়, সেটাও তো তোমার আমার একটা সিস্টেমকে আমি ম্যানিপুলেট করি। হয়তো হার্ট ফেলিউরের মধ্যে হয়তো দেখা যায় হার্টের ইয়ে কমে গেছে, যে কোনো প্যাথোলজিতে হোক না কেন, আমি এখন তখন হার্ট রেটটা বাড়ানোর জন্য একটা সিস্টেমের মধ্যে, মোট কথা হচ্ছে এটা যে বডির ফিজিওলজিক্যাল সিস্টেমকে যখন ম্যানিপুলেট করা হয়, হ্যাঁ, when the body physiological system is manipulated by the drug, then we call it pharmacotherapy. সেটা তোমার নরমাল ইয়েতে থাকতে পারে, নরমাল আর কোথায় থাকে, সবই তো অ্যাবনরমালি থাকে, নাহলে কি আর আমি এটা প্যাথোলজিক্যাল হার্ট ফেলিউর যেমন অনেক কারণে হইতে পারে, অনেক কিছুতে হইতে পারে। তো যাই হোক, when the body's physiological system is manipulated by drug, then we call it pharmacotherapy. তো যাই হোক, antimicrobial agents, এটা agents exhibit selective toxicity, এটা কিন্তু একবার পরীক্ষা মনে আসছিল। Antimicrobial agents exhibits what you mean by selective toxicity of the drug, মানে antimicrobials, এটা বোধহয় একবার আসছিল খুব সম্ভবত, maybe one of the prof question. Antimicrobial agents exhibit selective toxicity. They have the ability to injure or kill and
invading microorganisms without harming the cells of the host. তাহলে কি বললাম আমি? They have the ability to injure or kill and invading microorganisms without harming the cells of the host. Without harming the cells of the host. In most instant, the selective toxicity is relative rather than absolute. আসলে কিন্তু এটা সিলেক্টিভ টক্সিসিটি, অ্যাবসলিউট না। এটা অ্যাবসলিউট যে তাদের টক্সিসিটি হবে না সেটা না, কিছু হলে তো হয়। হ্যাঁ, requiring that the concentration of the drug be carefully controlled to attack the microorganism while still being tolerated by the host. এটা কেন বলছে? এটা একেবারে অ্যাবসলিউট ব্যাপার না যে এটা টক্সিসিটি করে না, সিলেক্টিভ টক্সিসিটি করে, এটারও কোনো অ্যাবসলিউট ব্যাপার নাই। অ্যাবসলিউট বলে কোনো ব্যাপার না। তুমি যদি অ্যান্টিমাইক্রোবিয়াল হাই ডোজে দাও, সে তোমার ক্ষতি হবে, তোমার নিজের হোস্টের ক্ষতি হয়। হোস্ট মাস্ট বি এফেক্টেড বাই দ্য ওভারডোজ অফ দ্য অ্যান্টিমাইক্রোবিয়ালস। বাট when we use it in the therapeutic dose, usually they have the selective toxicity. Usually they do not cause toxicity to the human being. এটা হলো যে কথা। এটাকে বলা হয় যে এটাকে হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি বলা হয়। What are the targets of antimicrobial? মানে এটা তোমার টার্গেটস অফ দেয়ার টক্সিসিটি আর তারা এই যে the antimicrobials, what are their targets? Antimicrobials এর টার্গেটসটা কি তো জানো তোমরা? মাইক্রোঅর্গানিজমের এট ফার্স্ট হচ্ছে গ্রোথ প্রিভেন্ট করা, তার হচ্ছে যে ম্যাম ম্যাম তাদের কিল করা যেন ম্যাম ডেভেলপমেন্ট। এদের টার্গেট হচ্ছে সেল ওয়াল অফ দ্য মাইক্রোবস। একটা হচ্ছে সেল ওয়াল অফ দ্য মাইক্রোবস, সাইটোপ্লাজমিক মেমব্রেনকে টার্গেট করতে পারে, সেল ওয়ালকে টার্গেট করতে পারে, প্রোটিন সিনথেসিসকে সে টার্গেট করতে পারে। হ্যাঁ, প্রোটিন সিনথেসিসকে সে টার্গেট করতে পারে। আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম, যে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের যে নিউক্লিক অ্যাসিডের যে মেটাবলিজম হয় সেটা কেউ টার্গেট করতে। তাহলে এটা হলো যে তাদের টার্গেটস অফ দেয়ার মানে টক্সিসিটি, মানে টক্সিসিটি আর মানে তোমার অ্যান্টিমাইক্রোবিয়ালস এর টার্গেটস গুলো কি কি? এটা হচ্ছে সেল ওয়াল, নাম্বার 2 সাইটোপ্লাজমিক মেমব্রেন, নাম্বার 3 প্রোটিন, মানে ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম প্রোটিন সিনথেসিসটা তাদের টার্গেট হতে পারে, অথবা নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম। কোথা থেকে আমার একটা মাছি এসে আমার গায়ে বসতেছে, দেখছো ঢাকার মধ্যে এমন মাছি, ইস পড়াইতে পারতেছে। আচ্ছা, তাহলে কি হলো? আমাদের টার্গেট গুলো 4টা: সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রাইবোসোম আর হচ্ছে প্রোটিন সিনথেসিস, আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম, যেটা এটা তোমার হতে পারে। তো আমরা একটু দেখি cell wall gives the bacteria the characteristic shape and protection against the আমাদের কি আছে সেল ওয়াল? হিউম্যানে সেল ওয়াল আছে? নো ম্যাম। না ম্যাম। এটা হচ্ছে ব্যাকটেরিয়াতে সেল ওয়াল। তো এরকম যে সমস্ত ড্রাগ গুলো সেল ওয়ালকে টার্গেট করে সেইগুলো নামগুলি একটু দেখো। সেটা পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভেনকোমাইসিন, ব্যাসিট্রেসিন, এগুলো পেনিসিলিন, তারপরে হচ্ছে গিয়ে ভেনকোমাইসিন, ব্যাসিট্রেসিন, এগুলো হচ্ছে সেল ওয়ালকে টার্গেট করে। আচ্ছা, সাইটোপ্লাজমিক মেমব্রেন, যেটা সেল মেমব্রেন, যেটা ইনসাইড দ্য সেল ওয়াল এটা থাকে, ইজ দ্য সাইট অফ মাচ অফ বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি। আচ্ছা, সেল মেমব্রেনকে টার্গেট করে হচ্ছে যে সমস্ত ড্রাগ গুলো, এটা এক্সাম্পল হচ্ছে মিস্টাটিন, অ্যামফোট্রেসিন, পলিমেক্সিন, তারপরে ভেরি গুড, পলিমেক্সিন, এগুলো পলিমেক্সিন বি, কোলিস্টিন,
কোলিস্টিন, এগুলো আর কি, অ্যাজলস মানে ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, এগুলো হচ্ছে গিয়ে অ্যাজলস গ্রুপের ড্রাগ। দে টার্গেট দ্য সেল মেমব্রেন। আচ্ছা, protein synthesis, bacterial protein synthesis, drugs that interfere the various points with the build up of peptide chains on the ribosomes of the organism. যেমন হচ্ছে 30S রাইবোজোমাল সাব ইউনিটে কোন ড্রাগ কাজ করে, কোনটা হচ্ছে 50S, 50S, হ্যাঁ, কোন ড্রাগ 30S রাইবোজোমাল সাব ইউনিটে কাজ করে, কোনটা আবার 50S রাইবোজোমাল সাব ইউনিটে কাজ করতে পারে। একটা যেমন এগুলোর মধ্যে আছে তোমার ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, এগুলো হচ্ছে গিয়ে তোমার প্রোটিন সিনথেসিসের টার্গেট করে। আচ্ছা, প্রোটিন তাই না? আচ্ছা, নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম এ ড্রাগ মে ইন্টারফেয়ার ডাইরেক্টলি উইথ মাইক্রোবিয়াল ডিএনএ and its replication or repair, মানে ডিএনএ কে ডাইরেক্টলি সে করতে পারে, ইন্টারফেয়ার করতে পারে ডাইরেক্টলি উইথ মাইক্রোবিয়াল ডিএনএ and its replication or repair, that is কুইনোলনস, এগুলো হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, এগুলো হচ্ছে কুইনোলনস গ্রুপের ড্রাগ। তারপরে মেট্রোনিডাজল, এগুলো ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ এর উপরে তারা মানে এফেক্ট করে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারফেয়ার উইথ মাইক্রোবিয়াল আরএনএ, কোনটা আছে আবার আরএনএ এর উপরে কাজ করে, যেমন হচ্ছে রিফাম্পেসিন, আরএনএ এর উপরে কাজ করে, সেটা হচ্ছে রিফাম্পেসিন। ইনডাইরেক্টলি অন নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, এতক্ষণ যেটা বললাম ডাইরেক্টলি আরএনএ এর উপরে, ডাইরেক্টলি ডিএনএ এর উপরে, সেটা বললাম। এখন হচ্ছে ইনডাইরেক্টলিও করতে পারে অন নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, সেগুলো হচ্ছে সালফোনেমাইডস, ট্রাইমিথোপ্রিন, সালফোনেমাইডস, ট্রাইমিথোপ্রিন। লিখতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে প্রোটিন সিনথেসিস এর ড্রাগ গুলো হচ্ছে ক্লোরামফেনিকল, ইরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, এগুলো কোনটা হয়তো 30S রাইবোজোমাল সাব ইউনিটে কাজ করে, কোনটা হয়তো 50S রাইবোজোমাল সাব ইউনিট। এগুলি তো তোমরা ইয়েতে পড়ে আসছো ব্যাকটেরিয়ার ইয়ের ভিতরে, মাইক্রোবায়োলজিতে তোমাদেরকে এটা পড়ানো হওয়ার কথা। এই হলো যে কথা। এখন আসো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, you may get it in your professional examination, এটা আসে পরীক্ষার সময় প্রায়। How will you select an antimicrobial agent? তোমার কাছে একটা রোগী আসলো, তুমি দেখলা যে ইনফেকশন হয়েছে, তুমি অ্যান্টিবায়োটিক দিবে, কিভাবে তুমি অ্যান্টিবায়োটিকটা দিবা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। Every 2 or 1 years later it may repeat. জেনারেল প্রিন্সিপালটা ম্যাম, এটা হচ্ছে এটা সিলেকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস, সিলেকশন অফ জেনারেল প্রিন্সিপাল অফ সিলেকশন, যেটাই বলো, এটা সিলেকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস। এটা হচ্ছে কিভাবে তুমি সিলেক্ট করবা, এটা হচ্ছে সিলেকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল, জেনারেল প্রিন্সিপালস অফ সিলেকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস। এক নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য ইনফেক্টিভ অর্গানিজম। সবার আগে হচ্ছে আসলে তুমি ইনফেক্টেড কিনা, ঠিক আছে? আসলে তুমি ইনফেক্টেড কিনা সেটা আগে আমাকে বের করতে হবে। ইউ মাস্ট ফাইন্ড আউট whether there is invasion of the bacteria, virus or protozoa something, etc. আচ্ছা, আরেকটা হচ্ছে পেশেন্স ফ্যাক্টর। বি হচ্ছে পেশেন্স ফ্যাক্টর, সি হচ্ছে ড্রাগ ফ্যাক্টর। প্রথমে আমরা কি করব, ধরো কারো চেস্ট ইনফেকশন, কাশি নিয়ে আসছে, তোমাকে তাকে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হইলো নাকি ব্যাকটেরিয়া দিয়ে হইলো, এগুলো তোমাকে আইডেন্টিফিকেশন অফ দ্য ইনফেক্টিভ অর্গানিজম, তোমাকে এটা বের করতে হবে। যেমন ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এখন সামটাইমস পেশেন্টস কামস টু ইউ very toxic condition, হ্যাঁ, টক্সিক কন্ডিশনে আসে, তখন হয়তো দেখা যায় যে
তোমার এই যে ল্যাবরেটরি টেস্ট করতে পাঠানোর পরে, আচ্ছা বলো তো দেখি কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসতে কতক্ষণ সময় লাগে? 3 দিন। আচ্ছা, এটা ইউ মাস্ট রিমেম্বার দিস, কারণ আমার তো ল্যাব ছিল, ল্যাব আছে চিটাঙ্গে। ইন্টার্নি গুলি যদি বইলা পাঠায় সকালবেলায় স্যাম্পল দিয়ে যদি বলে বিকাল বেলায় যায় রুগীরে পার্টিরে বলে যায় নিয়ে আসেন রিপোর্ট, হ্যাঁ, তারপরে আমার যখন এই যে শ্যামরা যেগুলো ইয়েতে কাজ করে আমার ক্লিনিকে যেগুলো হয়তো মেট্রিক পাস, হ্যাঁ, সেগুলি যখন আইসা বলে যে আপনার রিপোর্ট দেন, কে পাঠাইছে? ডাক্তার সাহেব পাঠাইছে। তোমার ইজ্জত থাকবে? তুমি কালচার সেন্সিটিভিটি রিপোর্ট তুমি সকালে দিয়ে রিপোর্ট বিকালে কি করে পাঠাও? ডাক্তার সাহেব বলছে এটা নিয়ে আসতে রিপোর্ট। তুমি তো বইলা দিলা ইয়ের থেকে সকালবেলায় তুমি স্যাম্পল কারে বলে দিলে আপনি এতদিন পরে আসেন। হ্যাঁ, অর্গানিজম না থাকলে 3 দিনের প্রশ্ন আসে না, সেন্সিটিভিটি বসাইতে হবে পরে, এটা 3 দিনের ব্যাপার। কালচারটা পরের দিন তুমি এসে নিয়ে যেতে পারবা, যে বা 1 দিন 2 দিন পরে, হ্যাঁ, ব্যাকটেরিয়া গ্রো করলে তুমি বলে দিতে পারবা। সেন্সিটিভিটি করতে আরো সময় লাগবে। এখন যদি 3 দিনের আগে যদি তোমার আর যদি কোনো গ্রোথ না আসে, তুমি তো এটা দিয়ে দিতে পারো নো গ্রোথ, বলে 3 দিন আর সময় লাগে না তোমার, কিন্তু গ্রোথ হলে তো তোমার 3 দিন পুরো লাগতেছে। তো এগুলো মাথায় রাখতে হবে তোমার সম্বন্ধে। ম্যাম মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমাকে চিন্তা করা লাগবে যে তোমার পড়াশোনাটা ঠিক হয়েছে কিনা। তাহলে একটা ইন্টারমিডিয়েট মেট্রিক পাস এরকম এদের কাছে তুমি তো লজ্জা পড়ে যাবে, বলবে যে ডাক্তার এটা কি ডাক্তারি পাস করছে, এটা বলবে, যেটা আমি মাঝে মাঝে লজ্জায় পাইতাম যে আমার ছাত্ররা তো এই ভুল করতেছে। তো যাই হোক, তুমি তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আচ্ছা তুমি তো একটা হচ্ছে কি তুমি if the patient is toxic, very toxic, your মানে clinical eye must be sharp. You diagnose it by your knowledge. যে এই তুমি যেমন ধরো চেস্টের মধ্যে কি কি ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়, তুমি একটা মাইক্রোবায়োলজি তুমি শিখে যাবা। You must know it. Chest in how, what are the organism that usually affected the chest. তুমি জানো যে এটা হইতে, হ্যাঁ, একটা আইডিয়া কিন্তু তোমার আছে। তাহলে তুমি কি করবা? if the patient is toxic, you start the drug, otherwise there may be a septicemic shock, সেপ্টিসেমিয়াতে চলে যেতে পারে পেশেন্ট, খুব বেশি টক্সিক। মানে আমরা বেস্ট গেস থেরাপি দেওয়া শুরু করব। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমাকে আমব্রেলা থেরাপি বা এমপিরিক্যাল থেরাপি বলা হয়, যে তুমি আন্দাজের মধ্যে একটা আন্দাজ করে যে আমার এই এরিয়াতে এটা এই ব্যাকটেরিয়া থাকে, আমি এটাকে ইয়ে করব, এটাকে আমব্রেলা থেরাপি বলছে। পজিটিভ নেগেটিভ, গ্রাম নেগেটিভ অ্যারোবিক অ্যানারোবিক, তুমি সব কভার একটা দিতে হবে, তোমাকে একটা গেস করে তোমাকে দিতে হবে। আচ্ছা, দিয়ে ফেললাম আমব্রেলা থেরাপি বা এমপিরিক্যাল থেরাপি বলা হয় এটা। ডায়াগনোসিস, কারণ তুমি পেশেন্ট বাঁচাইতে হবে। আচ্ছা, if the patient is not toxic, is quite stable, you please wait for the sensitivity test or the culture and sensitivity test. Then you give the antibiotic. Otherwise, don't give the antibiotic. Can you understand me? জি ম্যাম, সেনসিটিভিটি টেস্ট তাহলে আগে অ্যান্টিবায়োটিক তুমি দিব। toxic, হ্যাঁ, very toxic, you give the empirical therapy or umbrella therapy only in case of toxic patient. There may be septicemic shock, septicemiaতে চলে যেতে পারে সে, অথবা সেপ্টিসেম চলে যাচ্ছে সে, তখন তুমি আমব্রেলা থেরাপি দিবে। ম্যাম আইডি দিবে। এইবার যে আমাদের একজন ম্যাম বড় ভাই মারা গেছিল ম্যাম 8 ব্যাচের, ম্যাম শুনছিলেন কিনা ম্যাম, নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস থেকে ম্যাম সেপ্টিক শক ডেভেলপ করে মারা গেছে। হ্যাঁ, হয়তো প্যানক্রিয়াটাইটিস তো খুবই খারাপ, প্যানক্রিয়াটাইটিস কিন্তু খুবই খারাপ। অনেকে ডাক্তার ছিল, তার মানে ওনার ক্ষেত্রে কি এরকম বেস্ট কেস থেরাপি দেওয়া যেত না?
অনেক সময় তো কাজও করে না, অনেক সময় তো সেন্সিটিভিটিও থাকে না, বুঝো না? তো চিন্তা করা লাগবে, অনেক কিছু হয়তো দেরি হয়ে যায়। তো যাই হোক, তাহলে আমরা হলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস টেস্ট এটা যেটা করে এটার উপরে দিয়ে তুমি দেখবা যে ওখানে আরেকটা খেয়াল করবা যে অনেক সময় দেখা যায় না ব্যারিয়ার থাকে, হয়তো কার্বাঙ্কেল বা কোনো একটা অ্যাবসেস হলো, তার একটা আমাদের বড় একটা ইয়ে হলো, সেগুলো অনেক সময় দেখা যায় উপরে যদি পাস টাস থাকে বা ইয়ে থাকে, সেগুলো অনেক সময় ড্রেন করে দিতে হয়, অনেক কিছু করে দিতে হয়, এগুলো ব্যারিয়ার থাকলে পরে ওটার কিউর করতে হবে। আচ্ছা যাই হোক, ল্যাবরেটরি ডায়াগনোসিস হলো, তুমি এখন আসো নাও দা পেশেন্টস ফ্যাক্টর, কি কি পেশেন্টের থেকে তুমি কি কি জানতে হবে তোমার। ইউ মাস্ট টেক দ্য পেশেন্ট হিস্ট্রি, হিস্ট্রি অফ অ্যালার্জি, ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রি অফ অ্যালার্জি, এখন তুমি হিস্ট্রি অফ অ্যালার্জি, পেনিসিলিনের অ্যালার্জি থাকতে পারে, সিপ্রোফ্লক্সাসিনের অ্যালার্জি থাকতে পারে, ভেরি সালফার ড্রাগ অ্যালার্জি থাকতে পারে, তুমি তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা অথবা ওই পেশেন্টের আছে কিনা সে জেনে নিলাম। তার থেকে দেখবা রেনাল এন্ড হেপাটিক ফাংশন ঠিক আছে কিনা, হয়তো রেনাল ডিজিজ থাকতে পারে, হেপাটিক ডিসফাংশন থাকতে পারে, ইউ মাস্ট টেক দ্য হিস্ট্রি। ইমিউন সিস্টেম, তুমি এখন দেখো এইচআইভি পজিটিভ, সেই পেশেন্টের তো অবস্থা খারাপ, তুমি অ্যান্টিবায়োটিক দিয়েও তো লাভ হবে না, তার এইচআইভি ওইটার ইয়ে দিতে হবে, ওটার চিকিৎসা প্লাস এইটা। আচ্ছা, লোকাল ফ্যাক্টরস কতগুলো আছে, আমি এগুলো এক্সপ্লেন করব। এইজ, বয়স দেখবা, কেন তুমি বয়স দেখবা, পাটনা ডোজের জন্য ডোজ কিভাবে দিবা না দিবা, কতটুকু ডোজ দিবে, এর জন্য বয়সের প্রয়োজন আছে। আবার বেশি এইজে যারা হয় তাদের আবার ওই যে রেনাল ফেলিওর থাকতে পারে, ইয়ে থাকতে পারে, এগুলি কোমরবিডিটি থাকতে পারে, এগুলি চিন্তা করে তোমাকে তখন ড্রাগ দিতে হবে। সে হয়তো আরো অনেক বেশি এজেড পেশেন্ট, the patients who are aged, they may take the many drugs for their comorbid disease এর জন্য। So there may be drug interaction if you give the antibiotic, antibiotic দিলে ওটার সাথে ড্রাগ ইন্টারেকশন করতে পারে, এই জন্য তুমি এগুলোর হিস্ট্রি না, ড্রাগ হিস্ট্রিও নিতে হবে, সে কোনো ড্রাগও খাচ্ছে কিনা। আচ্ছা যাই হোক, পুয়ার পারফিউশন, অনেক সময় থাকে এনিমিয়া, তুমি এনিমিক হলে বা ইয়ে হলে তোমার অ্যান্টিবায়োটিক যাবে কি করে ওই জায়গায়, যেতে পারবে? কে নিয়ে যাবে? পারফিউশনে হচ্ছে না, ওখানে সার্কুলেশনে যাচ্ছে না, তাহলে ওই জায়গায় তুমি যে জায়গায় তোমার ইনফেকশন হলো সেই জায়গায় তো নিয়ে যেতে, পারফিউশনই হচ্ছে না, মানে ঠিক মতো সার্কুলেশন যাচ্ছে না, তো সেটা তোমাকে দেখতে হবে। সেক্স, সেক্স কেন দেখতে হবে বলো দেখি, why sex is important to choose the antimicrobials. পেশেন্ট মেবি প্রেগনেন্ট হতে পারে, ব্রেস্ট ফিডিং মাদার হতে পারে, টেকিং দ্য ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? জি ম্যাম। তাহলে টেকিং দ্য, সে অনেক কিছু, প্রেগনেন্ট ওমেনকে তুমি সব ড্রাগ দিতে পারবে না, টেরাটোজেনেসিস হতে পারে অথবা বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। ব্রেস্ট ফিডিং এ তো দেখা যায় যে কিছু কিছু সাম ড্রাগস মে এক্সক্রিটেড থ্রু দ্য ব্রেস্ট মিল্ক, যেমন টেট্রাসাইক্লিন যেতে পারে, টেট্রাসাইক্লিন দিচ্ছ তুমি মায়ের মিল্ক দিয়ে চলে যাবে বাচ্চা, এটা তো ফিটাসের তো ওই নিউবর্ন বেবি তো দেখা যাবে যে টিপ ডিসকালারেশন হয়ে বসে রয়েছে। জেনেটিক ফ্যাক্টর আছে, অ্যাবিলিটি টু টলারেট ড্রাগ বাই মাউথ, অনেক সময় দেখা যায় যে খেতেই পারতেছে না, তার হয়তো বমি হয়ে যাচ্ছে, তো তুমি কোন, তখন তো রুটটা তোমার চিন্তা করতে হবে অন্য রুটে। তারপরে সিভিয়ারিটি অফ ইলনেস, বেশি সিভিয়ার হলে তো তুমি প্যারেন্টাল রুটে দিবা বা ইয়েতে দিবা, তুমি তো তখন ওরাল রুটে দিবা না, এগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, এগুলি আমি পরে আবার এক্সপ্লেন করবো, এটা জাস্ট আমি পয়েন্টস গুলো বলে যাচ্ছি, আই এম গিভিং ইউ দ্য পয়েন্টস অনলি। ড্রাগ ফ্যাক্টরস, তোমরা আগে এগুলি লেখো, দেখো কতগুলি ফ্যাক্টর আসতেছে। ড্রাগ ফ্যাক্টরের মধ্যে হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, তুমি হয়তো ড্রাগটা দিলে তার কোনো সেন্সিটিভিটি নেই, দেখলে যে তোমার ওই জোনের মধ্যে, তোমার কুমিল্লা জোন বা ঢাকার জোনের মধ্যে দেখে যে ওই ড্রাগের কোনো সেন্সিটিভিটি নেই, তো দেখা গেছে। টাইপস অফ অ্যাক্টিভিটি, এটা কি ব্যাকটেরিওসাইডাল ড্রাগ, ব্যাকটেরিয়া কি কিল করে নাকি গ্রোথটাকে রিটার্ডেশন করে, তুমি এখন কোনটা দিবা? ব্যাকটেরিওসাইডাল ভালো নাকি ব্যাকটেরিওস্ট্যাটিক, যেগুলো হচ্ছে গিয়ে গ্রোথ রিটার্ডেশন করে? হ্যাঁ, সেটাও একটা ব্যাপার আছে। টাইপ অফ অ্যাক্টিভিটি আছে, সেন্সিটিভিটি অফ দ্য অর্গানিজম,
হ্যাঁ, এখন ওই যে বললাম যে আহ, মানে অর্গানিজম তার প্রতি সেন্সিটিভ কিনা, তারপর হচ্ছে রিলেটিভ টক্সিটি অথবা সেফটি অফ দ্য ড্রাগ। অনেক সময় দেখা যায় যে রিলেটিভ টক্সিটি বা সেফটি অফ দ্য ড্রাগ তোমাকে দেখা লাগবে ওইটা তোমার জন্য সেফ কিনা, তোমার জন্য সেফ কিনা, তোমার সাথে যায় কিনা। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোন রুটে দিবা, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এভিডেন্স অফ ক্লিনিক্যাল এফিকেসি, এভিডেন্স অফ ক্লিনিক্যাল এফিকেসি। আরেকটা হচ্ছে কস্ট কনসিডারেশন, কস্ট কনসিডারেশন। কিনতেই পারতেছে না, তুমি দিয়ে রাখলা এমন দামি একটা ওষুধ, বেচারে কিনে খেতে পারবে না, তারপরে দেখা যাবে একদিন খাইয়া আর খাইলো না, ওই ড্রাগে দেখা যায় যে ব্যাকটেরিয়াটা রেজিস্ট্রেট হয়ে বসে থাকে। তোমাকে চিন্তা করতে হবে যে কস্ট কনসিডারেশন একটা বিরাট ব্যাপার। তাহলে আমরা এখন একটু আসি লেক্সের পয়েন্টস গুলো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আমি আবার ডিটেইলস আমি বলতেছি, ডিটেইলস বলতেছি। আচ্ছা, ডিটেইলস ল্যাবরেটরি ডায়াগনোসিস তো কি করে কালচার সেনসিটিভিটি করবে, আচ্ছা এগুলি তো তোমার বলছি। আচ্ছা, এটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবা বা ল্যাবে পাঠিয়ে দিবা। পেশেন্ট ফ্যাক্টরের মধ্যে হিস্ট্রি অফ অ্যালার্জি, history of previous exposure to an antimicrobial agents should be obtained, এটা অবশ্যই নিবা। আমি কিন্তু একটা কোশ্চেন দিয়েছিলাম, I I gave the question, what is the importance of taking his drug history, drug history নেওয়ার ইম্পর্টেন্সটা কি বলতে পারবা? এখন দেখি কেউ বলতে পারে কিনা। ম্যাম এই যে ড্রাগ অ্যালার্জি আছে কিনা দেখার এই জন্য। একটা গেল ড্রাগ অ্যালার্জি, আর ড্রাগ ইন্টারাকশন আমি একটা আরেকটা Drug মেটাবলিজম বাড়ায় দিতে আর পারে, কোনো ওষুধ কমায় দিতে খাচ্ছে পারে। কিনা, শোনো, আর কোনো ওষুধ খাচ্ছে কিনা, হ্যাঁ এই একটা ব্যাপার। হ্যাঁ, তার সাথে তুমি যেটা সিলেক্ট করবে সেটা তো ড্রাগ ইন্টারেকশন হতে পারে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে এনজাইম ইনডিউসার না, যে এনজাইম ইনহিবিটর নিচ্ছে সে। এখন তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ, সেটা যদি ওইটা দিয়ে মেটাবলিজম হয়ে যায়, তার তার কাজ তো কমে যাবে, তাই না? সে আগের থেকে হয়তো এনজাইম ইনডিউসার খাচ্ছে, অথবা তুমি তাকে এনজাইম ইনডিউসার দিলে একটা মানে দিলা, যেমন রিফাম্পেসিন, এটা তো টিবিতে ইউজ করা হয়। রিফাম্পেসিন ইউজ ফর ইন কেস অফ ট্রিটমেন্ট অফ টিউবারকুলোসিস। হ্যাঁ, so the patient is taking the oral contraceptive pill, what will happen? There will be failure of contraception. এগুলো হিস্ট্রি, এটা হলো ড্রাগ হিস্ট্রি। এক্সাম্পল, অলওয়েজ when you give the answer, please give the example. You write the answer by giving the examples. তোমাকে এভাবে দিতে হবে এক্সাম্পল দিয়ে। যেমন পেনিসিলিন অ্যালার্জি আছে, থাকতে পারে তার, আমি এটা দিব না, অন্যটা দিব। আচ্ছা, তারপর তার ড্রাগ ইন্টারেকশন হতে পারে, কি ইন্টারেকশন হতে পারে? এই যে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সাথে দিয়ে দিলা রিফাম্পেসিন, তাহলে রিফাম্পেসিন ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেটাবলিজম বাড়ায় দিবে, এটা এক্সপ্লেন করে দিয়ে দিবা। অথবা মেট্রোনিডাজল দিলা, হ্যাঁ, সেই পেশেন্টস হয়তো দেখা যায় যে মানে পেশেন্টস হয়তো অন্য একটা ড্রাগ নিচ্ছে, সেটা হয়তো এটা তো এনজাইম ইনহিবিটর, এটা হচ্ছে এনজাইম টক্সিসিটি ডেভেলপ করতে পারে ওই ড্রাগটা। মেটাবলিজমটা কমাই দিবে। মেটাবলিজম কমাই দিলে তো যে ড্রাগটা তুমি দিলা সেটা টক্সিসিটি বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলি তোমাকে এক্সাম্পল দিয়ে দিয়ে ইউ মাস্ট অ্যানসার দ্য কোশ্চেন বাই গিভিং দ্য এক্সাম্পল। এই জন্য তোমরা নাম্বারটা পাও না, হয়তো এমনি লিখে যাও, ওই যে আমি যে বললাম যে ওসিপিটা রিফাম্পেসিনের এক্সাম্পল দিয়ে বুঝাই দিবা। তারপরে হচ্ছে ইয়েরটা, এই যে অ্যালার্জি, যেমন হচ্ছে পেনিসিলিন, সাচেস পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলোতে অ্যালার্জি থাকে, সালফোনামাইডের থেকে অ্যালার্জি। এর মাঝখানে তোমরা শিখে যাবা কোনটাতে কি হয়। তারপরে বলবা যে ড্রাগ ইন্টারেকশন ইয়ের মধ্যে অনেক কিছু হতে পারে, যেমন অ্যামাইনোগ্লাইকোসাইডস অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু এটার সাথে তুমি বিটার একটা অ্যান্টিবায়োটিক, এটা দিতে মানে একসাথে একই সিরিঞ্জে নিলে প্রিসিপিটেশন পরে, একই নিডলে নেওয়া যাবে না সিরিঞ্জের মধ্যে। এগুলো যদি এটা সিস্টারদের কাজ, তারপর তোমাকে তো জানতে হবে, সিস্টারদের ভুলটা তোমারও তো ধরতে হবে। এগুলি অনেক ব্যাপার আছে। অ্যামাইনোগ্লাইকোসাইডস এন্ড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নেভার এভার টেক ইন সেম সিরিঞ্জ। তাহলে কি হবে? এটা প্রিসিপিটেট করে যাবে, এখানে কোনো কাজ করবে না, ড্রাগটা দিলে পুশ করলো, এটা কাজ হবে না। এটাই, এটা হচ্ছে যে টেকিং দ্য হিস্ট্রি। রেনাল এন্ড হেপাটিক ফাংশন, এটা তো তুমি
এটা চিন্তা করতে হবে। হেপাটিক ফাংশন খারাপ থাকলে কোনটা দিবা না, রেনাল ফাংশন খারাপ থাকলে কোনটা দিবা না। যেমন রিডিউস ডোজ ইভেন ইন মাইল্ড ফেইলিউর, মাইল্ড ফেইলিউরও কিন্তু দিতে পারো ড্রাগ, কিন্তু ডোজটা রিডিউস করে দিতে হবে। এরকম একটা কিছু কিছু ড্রাগ, যেমন হচ্ছে রেনাল রেনাল ফেইলিউরে যে অ্যামাইনোগ্লাইকোসাইডস, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, অ্যাম্ফোটেসিন বি, ইথানবিউটল, ফ্লুসিটোসিন, এগুলো মানে তুমি ওপস, কি অসভ্য মাসিগুলো, এগুলি তুমি, এগুলো হচ্ছে রেনাল ফেলিউরে তুমি রিডিউস ডোজটা রিডিউস করে কিন্তু দিতে পারে, কারণ এরা কিন্তু অ্যামাইনোগ্লাইকোসাইডস দিস আর নেফ্রোটক্সিক। দিবা কিন্তু একদম ডোজটা কমায় দিতে হবে যদি বাধ্য হয়ে দিতে হয় এইসবে। যেমন ফ্লুসিটোসিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, অ্যাম্ফোটেসিন বি, ইথানবিউটল, এটা দিতে পারো, কিন্তু মাইল্ড, ইন কেস অফ মাইল্ড ফেলিউরে তুমি ডোজটা কমাই দিবা। আর রিডিউস ডোজ অনলি ইন মডারেট and severe dose, reduce dose only in moderate and severe dose কোনটা কোনটা দিতে পারবা। মডারেট এন্ড সিভিয়ার ডোজে, সিভিয়ার ফেলিউরে কোনটা কোনটা দিতে পারবা, মেট্রোনিডাজল কিন্তু কমাই দিবা, মেট্রোনিডাজল, কোট্রাইম্যাক্সাজল, তারপর হচ্ছে গিয়ে ফ্লোরোকুইনোলস, ক্ল্যারিথ্রোমাইসিন, মানে দিতেই পারবা না। সেফালোথিন, ন্যালিডেক্সিক অ্যাসিড, এগুলি কিন্তু আমি রেনাল ইয়ের কথা বলতেছি, রেনালের কথা বলতেছি, নট দা লিভার। আচ্ছা, তাহলে ড্রাগ শুড বি অ্যাভয়েডেড, এটা কোনো অবস্থাতে দেওয়া যাবে না। নট মাইল্ড ইন কেস অফ মাইল্ড ফেলিউর, নট ইন কেস অফ মডারেট ফেলিউর, কোনোটাতে দেওয়া যাবে না। সেটা হচ্ছে সেফালোথিন, ন্যালিডেক্সিক অ্যাসিড, নাইট্রোফুরান্টয়েন, টেট্রাসাইক্লিনস এক্সেপ্ট ডক্সাইক্লিন। এগুলো কি ম্যাম রেনাল ইম্পেয়ারমেন্টে? রেনালও বলছে যে হ্যাঁ, এটা কিন্তু টেট্রাসাইক্লিন তো ইয়ে দিয়ে যায়, লিভার দিয়ে যায়, লিভার দিয়ে দিতে পারো, এটা এমনি দিতে পারো, টেট্রাসাইক্লিন দিতে পারো, ডক্সাইক্লিনও দিতে পারো, এটা এন্টারহেপাটিক রিসার্কুলেশনে যায়, এটা দিতে পারো। তাহলে তুমি পারবা না শুধু হচ্ছে গিয়ে সেফালোথিন, ন্যালিডেক্সিক অ্যাসিড আর নাইট্রোফুরান্টয়েন। এবার আসো অ্যান্টিমাইক্রোবিয়ালস ইন লিভার ডিজিজ। লিভার ডিজিজে ড্রাগস টু বি অ্যাভয়েডেড, কোনটা দিবা না, অ্যাভয়েড করবা। ইরিথ্রোমাইসিন, পাইরাজিনামাইড, টেলামপিসিলিন, টেট্রাসাইক্লিন, ন্যালিডেক্সিক অ্যাসিড। লিভার ডিসফাংশনের ক্ষেত্রে কোনগুলো দিতে পারবো? এরিথ্রোমাইসিন, পারবা ইরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন গুলো, ডক্সাসাইক্লিন, কারণ এগুলো তো ওই যে লিভার দিয়ে এক্সক্রিট হয় না, এই জন্য লিভার দিয়ে। তারপর ইরিথ্রোমাইসিন, পাইরাজিনামাইড, টেলামপিসিলিন, পিফ্লক্সাসিন, ন্যালিডেক্সিক অ্যাসিড, এগুলো। শুনো, লিভার ডিজিজে বলো প্রায়গুলি দেয়া যায় না, বেশিরভাগই তো মেটাবলিজম ড্রাগের হয় লিভারে, সবগুলিতে সমস্যা হয়, এটা হচ্ছে অ্যাভয়েড করা। বেশি যেগুলো সমস্যা হয় সেটাই লিখছে। আচ্ছা, ইমিউন সিস্টেমের উপরে এখন যেটা বললাম সেটা হচ্ছে তোমার elimination of infecting organism from the body depends on the intact immune system. শোনো, তোমার আমাদের বডি, আমরা যে ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া কিছু কিলিং কিন্তু আমার বডির ইমিউন সিস্টেম দিয়েও হয়, শুধু যে অ্যান্টিবায়োটিক দিয়ে হয় সেটাও না, কিন্তু বডির ইমিউন সিস্টেমে কিন্তু তার সাথে ফাইট করে। তারপরে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস ডিক্রিজ দ্য মাইক্রোবিয়াল পপুলেশন, এটাকে মানে যেগুলো ডিক্রিজ করে পপুলেশন, বাট দ্য হোস্ট ডিফেন্স সিস্টেম মাস্ট, আমাদের হচ্ছে নরমাল ফ্লোরা যেগুলো আছে সেগুলোকে ডিক্রিজ করে দেয় অ্যান্টিমাইক্রোবিয়াল। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার এমনিতে তুমি দেখো যে কি জানি বলে ইমিউন সিস্টেম, তো আমার ইমিউন সিস্টেমটাও কিন্তু সবগুলি কি কিল হয় না, কিছু আবার আমার ইমিউন সিস্টেম দিয়ে কিল হচ্ছে, আর কিছু তো রয়ে যায়, কিছু থেকে যায়।
কিছু ব্যাকটেরিয়া হয়তো কিল হয় না বা গ্রোথ রিটার্ডেশন হয় না, বাকি যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু আমার বডির ইমিউন সিস্টেম ইজ রেসপন্সিবল ফর দেয়ার কিলিং অর ফর দেয়ার গ্রোথ রিটার্ডেশন। এই জন্য আর কি। তারপরে কাদের কাদের ক্ষেত্রে এটা হতে পারে ইমিউন সিস্টেমটা তোমার কমে যায়, ইমিউনিটি কমে যায় কার কার? বলো তো দেখি। একটা ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট, এইচআইভি তে, আর কোথায়? তারপর কিছু ড্রাগস আছে ম্যাম যেখানে ডায়াবেটিক পেশেন্ট। জি ম্যাম। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের বলেন ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে ইনফেকশন হয়। অ্যালকোহলিজম, যারা মদ খায়, মদুদি, ম্যাল নিউট্রিশন, তাদের খানা দানা কম। আরেকটা হচ্ছে অ্যাডভান্সড এজ, অনেক বয়স হয়ে গেলে তখন। তাহলে কোন কোন ক্ষেত্রে? অ্যালকোহলিজম, ডায়াবেটিস মেলাটাস, এইডস, ম্যালনিউট্রিশন, অ্যালকোহলিজম, এক্সট্রিমিস্ট। অ্যাডভান্সড এজ মানে অনেক বয়স হয়ে গেলে তখন এটা। এই লোকাল ফ্যাক্টরস, the condition prevailing at the site of infection greatly affect the action of antimicrobial agents, যেমন presence of pus and secretion। ধরো এত বেশি পুজ হয়ে রইলো, আমার অ্যান্টিবায়োটিক ভিতরেই ঢুকতে পারতেছে না, কিছু না, পার্সেন্ট বেশি অ্যান্টিবায়োটিক ইয়ে পর্যন্ত যেতে পারতেছে না, ব্যাকটেরিয়ার কাছে যেতে পারতেছে না পাস। তাহলে আমরা কি করব? ইউজুয়ালি আমরা পাসটাকে ড্রেন করে দিই, কিন্তু করি না? দেখছো তোমার কেটে ফেলতেছে, অনেক সময় কেটে দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, দুইটাই করতে হবে। পাস ড্রেসিং করে পরিষ্কার করে তারপরে দেন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা হলো কি, এগুলো আমাকে করতে হবে। প্রেজেন্স অফ নেক্রোটিক ম্যাটেরিয়াল অর ফরেন বডি, ফরেন বডি যদি থাকে বা নেক্রোটিক ম্যাটেরিয়াল যদি থাকে, অনেক সময় দেখো যে মানে হিল হচ্ছে না, ঘা হিল হচ্ছে না, একেবারে কেমন ইয়ে হয়ে যায়, পরে ওগুলিকে নিয়ে ওটিতে নিয়ে আবার এগুলিকে ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে আবার ইয়ে করে দেয়। নেক্রোটিক ম্যাটেরিয়াল যদি থাকে সেগুলি আবার এগুলি রিমুভ করতে হবে। অথবা ফরেন বডি, তুমি হয়তো একটা বার্ন হলো বা কিছু হলো, এখানে ইনফেকশন হলো, দেখলে উপরের থেকে সমস্ত ময়লা টয়লা জমে, তুমি তো রিমুভ করতে হবে। ফরেন বডি পড়ে রয়েছে, সেগুলো করতে হবে। ইরাডিকেশন অফ দা ইনফেকশন পার্টিকুলারলি ইম্পসিবল, যদি এগুলি আমরা ফরেন বডি রিমুভ না করি বা নেক্রোটিক ম্যাটেরিয়াল যদি রিমুভ না করি, তাহলে এটা হবে। এটা কিন্তু লোকাল ফ্যাক্টর আমি বলতেছি এতক্ষণ। প্রেজেন্স অফ পাস and secretion, presence of necrotic material or foreign body। আরেকটা হচ্ছে হেমাটোমাস, এটা হচ্ছে ফাস্টার ব্যাকটেরিয়াল গ্রোথ। যদি হেমাটোমা থাকে তাহলে ব্যাকটেরিয়াল গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। হেমাটোমাটাও তোমাকে রিমুভ করে দিতে হবে, তাই তো? হেমাটোমাস ফাস্টার দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ, হেমাটোমা যদি থাকে তাহলে এটা কিন্তু দে ফাস্টার দ্য মানে দ্রুত, ফাস্টার দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ। তাহলে এটাকে আমার মানে এটাকেও আমার ইয়ে করতে হবে, হেমাটোমাটাকেও তোমার রিলিজ করে দিতে হবে। আরেকটা হচ্ছে লোকাল ফ্যাক্টরের মধ্যে, আরেকটা হচ্ছে তোমার lowering of pH at the site of infection, lowering of pH at the site of infection, lowering of pH at the site of infection। দেখছো? জি ম্যাম। আচ্ছা, এটা কি করবে? ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ ম্যাক্রোলিডস এন্ড অ্যামাইনোগ্লাইকোসাইডস। যদি ওই সাইট অফ ইনফেকশনে যদি পিএইচটা কমে যায়, কোন অ্যান্টিবায়োটিক্স গুলো দিয়ে কমে যায় অ্যাক্টিভিটি? সেটা হচ্ছে ম্যাক্রোলিডস আর অ্যামাইনোগ্লাইকোসাইডস। ম্যাক্রোলিডস এন্ড অ্যামাইনোগ্লাইকোসাইডস। তাহলে ওই জায়গায় পিএইচ লো হয়ে গেলে কিন্তু ওইগুলোর ইয়েটাও কমে যাবে, অ্যাক্টিভিটি কমে যাবে। আরেকটা হচ্ছে অ্যানারোবিক এনভায়রনমেন্ট ইন দ্য সেন্টার অফ অ্যান অ্যাবসেস। অ্যানারোবিক এনভায়রনমেন্ট ইন দ্য সেন্টার অফ অ্যান অ্যাবসেস, একটা অ্যাবসেসের ভিতরে যদি অ্যানারোবিক কন্ডিশন থাকে তাহলে কিন্তু সেটা কিছু কিছু ড্রাগের অ্যাক্টিভিটি কমাই দিবে। যেমন হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস। অ্যামাইনোগ্লাইকোসাইডসটা কিন্তু অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করতে পারে না।
অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করতে পারে না। এখন তুমি হয়তো ইয়ে ছিল, তারপরে ছিল, সেটা ট্রেন না করে আমরা ইমিউনোগ্লাইকোসাইড দিলাম, কিন্তু এটা হচ্ছে ইম্পেয়ার্স ব্যাকটেরিয়াল ট্রান্সপোর্ট প্রসেস। অ্যানারোবিক যদি কোনো কন্ডিশন ব্যাকটেরিয়ার ইয়েতে দাও, মানে কন্ডিশন যেমন হচ্ছে হয়তো ব্যাকটেরিয়াটা অ্যানারোবিক কিন্তু এমন ভাবে পাস হয়ে গেছে বা কিছু হয়েছে যেখানে অক্সিজেন যেতে পারতেছে না, কিছু যেতে পারতেছে না, বা অক্সিজেন পাচ্ছে না সেই ব্যাকটেরিয়াটা, তাহলে কিন্তু অ্যামিনোগ্লাইকোসাইডটা কিন্তু ব্যাকটেরিয়ার অ্যামিনোগ্লাইকোস নিডস a transport oxygen dependent transport system. Very carefully listen to me. Aminoglycosides needs oxygen dependent carrier system, otherwise aminoglycosides cannot enter into the bacteria, so they do not work in the anaerobic or anaerobic bacteria. They do not acts on anaerobic bacteria, they only acts on aerobic bacteria. এটা কিন্তু পরীক্ষার সময় আসে, অ্যারোবিক ব্যাকটেরিয়াতে কোন অ্যান্টিবায়োটিক গুলি কাজ করবে আর অ্যানারোবিক কোনগুলি করে না, সেগুলো আসে পরীক্ষার সময়। আচ্ছা, আরেকটা হচ্ছে পেনিট্রেশন ব্যারিয়ার। পেনিট্রেশন ব্যারিয়ার আছে কিছু কিছু ড্রাগ কিছু কিছু ক্ষেত্রে জিনিসের ভিতরে ঢুকতে যায়, মানে যেমন প্রোস্টেটাইটিস, প্রোস্টেটের ব্যারিয়ার অনেক ড্রাগ ক্রস করতে পারে না। হ্যাঁ, টার্মটা কি বলছেন ম্যাম? পেনিট্রেশন ব্যারিয়ার। পেনিট্রেশন ব্যারিয়ার মানে তুমি অর্গানের ভিতরে ঢুকতে পারতেছো না, তোমার হলো প্রোস্টেটাইটিস। প্রোস্টেটের ভিতরে সব অ্যান্টিবায়োটিক, all antibiotics cannot enter into the prostate, there is a barrier. তোমার যেমন হচ্ছে কি ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, সেরকম আর কি প্রোস্টেটের মধ্যে একটা সেটাতে এই জন্য অনেক ড্রাগ ঢুকতে পারে না, ইয়েতে প্রোস্টেটের মধ্যে অনেক ড্রাগ ঢুকতে পারে না। এই জন্য এটা হচ্ছে প্রোস্টেটাইটিস এর ক্ষেত্রে সব অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে। হাউএভার এটা হচ্ছে যে হ্যাম্পার দ্য এক্সেস অফ, এগুলো হচ্ছে কি পেনিট্রেশন ব্যারিয়ার যদি থাকে ভিতরে অ্যান্টিবায়োটিক ঢুকতে পারে না। আচ্ছা, বয়স, এই বয়সের কথাটা বলছি, এটা নিয়ে এটা কিসের জন্য তোমার জানা দরকার, তুমি ডোজটা কি কোন ডোজে দিবা, এই জন্য বয়সের দরকার। হ্যাঁ, আমি এটা কি মুখে দিব না ইয়ে দিব, বয়সের ইম্পর্টেন্সটা কি এখানে? একটা হচ্ছে গিয়ে ডোজটা কত দিব সেটা ক্যালকুলেট করার জন্য, আরেকটা হচ্ছে গিয়ে তাকে কি মুখে দিব নাকি তাকে লিকুইড দিব নাকি তাকে সলিড দিব। যেমন একেবারে নিউবর্ন বেবি, তাহলে তো তুমি নিশ্চয়ই সলিডটা দিবা না, তাহলে দিবে হচ্ছে লিকুইড। ঠিক আছে, হ্যাঁ, তা এগুলো দেখে থেকে কত বয়সের বাচ্চারা কিভাবে দিবা সেগুলি তুমি দেখে নাও। আচ্ছা, বয়স্ক হলে তো তোমার কোনো কোনো ডিজিজ আছে কিনা মাথার মধ্যে রাখতে হবে। পুয়ার পারফিউশন মানে সেখানে সার্কুলেশনই যাচ্ছে না, তোমার অ্যান্টিবায়োটিক যাবে কি করে? যাবে না ম্যাম, ডিজিটাল অর্গানগুলোতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর ওল্ড এজের ডিজিটাল অর্গানগুলোতে। হ্যাঁ, আমি একটা ইয়ে বলি তোমার, আমি যখন ইন্টার্নি করি সেই সময় একটা মানে গাইনি ওয়ার্ডে প্রথম গিয়ে আমার বেডের মধ্যে একটা পাইলাম, সে তার বেড সোর হয়েছিল, বুঝছো? হিস্টেক্টমি হওয়ার পরে মহিলা ঘা শুকাইতেছে না, শুকাইছে অনেকদিন, 2 বার করে তার এরকম করে স্টিচ করলো। তো শুয়ে থাকতে থাকতে এত পেশেন্ট এত এনিমিক ছিল, হেড অফ দা ফিমার এক্সপোজ হয়ে গেছিল বেড সোর হয়ে। তুমি আমাকে চিন্তা করো, ফিমারের হেড দেখা যাইতেছিল এবং বেডটা কার পড়ছিল? আমার যে সিনিয়র আপা ছিল উমাদি, কুমিল্লার মানুষ, সে আমাকে বললো যে তুই ছাড়া কেউ যাতে এটা ড্রেসিং না করে। আমি প্রত্যেকদিন ড্রেসিং করতাম এক হাতে, কারণ অন্যকে দিলে এটা বুঝবে না, আমি ডেইলি ড্রেসিং করে করে ইউজাল দিয়ে খুব গরিব রুগী ছিল এটা। তারপরে তার কোনো মতে কাজ করতেছিল না, তখন জোল মৌলা স্যার আসছে, সার্জারি প্রফেসর, উনি এসে বলছে তাকে ব্লাড দেন 1 নাম্বার, সে এনিমিক, কারণ তার আসলে পারফিউশনে ঠিক মতো হইতেছিল না, তার এনিমিক সে পেশেন্ট, ঠিক মতো সার্কুলেশন হচ্ছে না, ঠিক মতো ব্লাড যাচ্ছে না, নিউট্রিশন নাই, ব্লাড নেই, তার কোথা থেকে হিলিং হবে? যেই তাকে ব্লাড দেওয়া হলো, সব দেওয়া হলো, আর ড্রেসিং তো চলতেছে, আস্তে আস্তে সে ইমপ্রুভ করা শুরু করলো। এই জন্য পুয়ার পারফিউশন একটা ব্যাপার আছে যে
তোমার হতে পারে ব্লাড সার্কুলেশন লাগলে, ব্লাড ট্রান্সফিউশন লাগলে দিব। আর ডায়াবেটিক লিম্ফ হয় অনেক সময়, লোয়ার লিম্ফস অফ ডায়াবেটিক দেখা যায় যে পারফিউশন কম হয়। আচ্ছা, সেক্স ইফ দ্য পেশেন্ট ইজ ফিমেল, এটা তো বলতে পারবা। হ্যাঁ, এটা তো আগে এক্সপ্লেন করলাম। তাকে জানতে হবে সে প্রেগনেন্ট কিনা, তাহলে সবগুলি দিতে পারবা না। অ্যান্টিবায়োটিক কোনটা কোনটা দিবা না, কোনটা টেরাটোজেনিস এটা দিবা না, তারপর কোনটা ব্রেস্ট ফিডিং এ ব্রেস্ট মিল্ক দিয়ে কোনটা যায় সেগুলি তুমি দিতে পারবা না। যেমন ব্রেস্ট মিল্ক দিয়ে তো যাচ্ছে বেনজোডাইজেপিনস গুলো, আরে দিলে সব ঘুমাইতে থাকবে। টেট্রাসাইক্লিন দিলে দাঁত নষ্ট হয়ে যাবে, এগুলো চিন্তা করবে। এক্সাম্পল দিয়ে দিয়ে একটু একটু করে বুঝিয়ে দিবা। এই তো আরেকটা বললাম যে তোমার এরপরে কি বলছিলাম, জেনেটিক ফ্যাক্টর। হ্যাঁ, সেক্সের একটা কোশ্চেন কিন্তু আছে। এটা একটা কোশ্চেন হচ্ছে কি, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ ক্যাটাগরাইজ অফ অ্যান্টিবায়োটিক ইউজ ডিউরিং প্রেগন্যান্সি। এটা হয় ক্যাটজাংএমা এর মধ্যে দেখে নিও, এটা কিন্তু অনেক সময় ধরে। ফুড এন্ড এফডিএ ক্যাটাগরাইজ অফ অ্যান্টিবায়োটিক ইউজ ডিউরিং প্রেগন্যান্সি। এটা প্রেগন্যান্সিতে এফডিএ এর অ্যাপ্রুভ কতগুলি অ্যান্টিবায়োটিক কোন সময় কোনটা দিতে পারবে, এটা একটা আছে, দেখে নিও। ত্রিপাথিতেও পেতে পারো, ক্যাটজাংও পেতে পারো, রুবেন গিলমেনও পেতে পারো, দেখে নিও। এটা আমি ডিটেলস এখন বলছি না, পরে আরেকদিন আমি তোমাদেরকে বলবো। জেনেটিক ফ্যাক্টরস, হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টরস এর মধ্যে হচ্ছে যেমন প্রাইমাকুইন, নাইট্রোফুরানটোয়েন, সালফোনেমাইডস, ক্লোরামফেনিকেল, chloroquinones are likely to produce hemolytic anemia in glucose 6-phosphate dehydrogenase deficiency. ঠিক আছে? Primaquine, nitrofurantoin, sulfonamides, chloramphenicol, chloroquinones are likely to produce hemolytic anemia in glucose 6-phosphate dehydrogenase deficient patients. এই তো। আচ্ছা, এরপরে ড্রাগ ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করবো। আজকে তো 12টা বেজে গেছে। ড্রাগ ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো পরে, এখনো হয় না। এটা ভেরি ইম্পর্টেন্ট, এগুলি শোনো। নাম্বার কিন্তু অনেক কম থাকবে, অনেক সময় এক্সপ্লেন করা যায় না। জেনেটিক ফ্যাক্টরগুলো যদি আরেকবার বলতেন। জেনেটিক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে প্রাইমাকুইন ড্রাগ, নাইট্রোফুরানটোয়েন, সালফোনামাইডস, ক্লোরামফেনিকেল, এই ড্রাগগুলো যদি জেনেটিক্যালি তোমার বডির মধ্যে যদি গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকে জেনেটিক্যালি, এই ড্রাগ দিলে সাথে সাথে তোমার হিমোলাইটিক এনিমিয়া হবে। অনেকে মারা যায় অ্যান্টিম্যারিয়াল ড্রাগ প্রাইমাকুইন দেওয়ার সাথে সাথে মা মরে গেছে, বাচ্চা মরে গেছে, সব মরে গেছে। জেনেটিক্যালি যদি এগুলি থাকে হিমোলাইটিক এনিমিয়াতে মরে যায়। এই হলো যে কথা। নেক্সট ক্লাসে আমরা ড্রাগ ফ্যাক্টর নিয়ে কথা বলবো। হ্যাঁ, নিচ্ছি। শোনো, খেয়াল রাখবা যে নাম্বার কত, সময় কত। এখন এগুলি তো সব জায়গায় তুমি এক্সপ্লেন করতে পারবা না। পারবা না তো। আমি কতগুলি পয়েন্টস বলছি, তখন পয়েন্টস গুলি দিয়ে চলে যাবা। হ্যাঁ, যদি সময় পাও পরে একটা দুইটা এক্সপ্লেন করবা, দরকার নাই। হ্যাঁ, তোমরা শুধু প্রথমে ইয়েগুলি দিয়ে চলে যাবে, একটু এক্সাম্পল দাও, যেটা ফাঁক ফাঁক করে রাখো, সামান্য একটু খালি রেখে, অল্প অল্প খালি রেখে চলে যাবে। যখন দেখবে যে সময় পাবা তাহলে তুমি এক্সপ্লেন করো, নাহলে করো না। কারণ অনেক সময় দেখা যায় যে এটার সাথে ল্যাজ থাকে বা কিছু, আর যদি তাকে 3.5 এটার মধ্যে চলে গেছে, তাহলে হয়তো তুমি পুরা দু একটা জিনিস একটু এক্সপ্লেন করে দিবা। এই যে এখানে ড্রাগ এতগুলির নামের দরকার নাই, তুমি বলবা যে প্রাইমাকুইন এই ডেফিসিয়েন্সিতে দেয়া যাবে না, একটা একটা করে নাম লিখবা। বুঝাতে পারলাম? সময়টা কভার করবা কি করে? সব ড্রাগের নাম না লিখে একটা ড্রাগ দিয়ে এক্সাম্পল দিয়ে দিবা, তাহলে তোমার সময় কম। যে প্রাইমাকুইন যদি ডেফিসিয়েন্সিতে দেই গ্লুকোসিন হেমোলাইটিক এনিমিয়া, অথবা এবার জাস্ট একটা অ্যারো দিয়ে যাবে গিয়া, যাতে এটা শর্টকাট করে যাও। তুমি এখন এইখানে 5টা ড্রাগের নাম বললাম, 5টা ড্রাগ তখন তুমি লিখবা না, বুঝছো? সময় কভার করার জন্য তোমার এতগুলো ড্রাগের তুমি নাম লিখবা না, তুমি একটা দিয়ে এক্সাম্পল দিয়ে চলে যাবে, জাস্ট এক্সাম্পলটা দিয়ে চলে যাবে একটা একটা। নেক্সট। আচ্ছা, এখন দেখো দিয়ে দাও, পার্সেন্টেজ দাও। আমি তো আজকে তো এদের দেখতেই পারিনি। রোল 1, यस मैम।
এই Present নাম ma'am. বলবা নাফিসা মজুমদার। আচ্ছা তারপরে হচ্ছে 3 রোল 3 রাশেদউদ্দিন শান্ত ও বাবা রে মিজানু আচ্ছা তারপর রোল 4 মিনাজুর রহমান আচ্ছা রোল 5 ম্যাম আইরিন আক্তার। 7 6 ম্যাম রোল মোহাম্মদ রহমান